আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। সবাইকে নতুন বছরে অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো আইকিউ Z10 টার্বো প্রো এসডি, হ্যাঁ ওকে, এসডি 8F Gen 4 40,000-এর নিচে। ওকে, এটা হলো ভিডিওর টাইটেল। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামজং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ইনি হচ্ছেন আইকিউ Z10 টার্বো প্রো। আমরা প্রথম থেকে আবার একটু শুরু করি। হ্যাঁ ওকে, ইনি হচ্ছেন আইকিউ Z10 টার্বো প্রো। Okay. Z10 টার্বো প্রো বলতে পারেন। Z10 Turbo Pro, Z10 okay. ওইটা রিভিউ তো কয়দিন আগে মনে হয় পেয়েছিলেন ভাই, দেখেন তো। আমরা কিন্তু আইকিউ Z10 টার্বো প্লাস যেটা ওইটার আমরা কি মানে রিয়েক্ট করেছিলাম ওটার ভিডিওর উপর, হ্যাঁ। বাট আজকে আমরা দেখবো আইকিউ Z10 টার্বো প্রো, এটার উপর রিভিউ দেখে আমরা কি রিয়েক্ট করবো অবশ্যই, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। কোনো তফাৎ আছে কিনা, দুইটা ফোনকে সাইড বাই সাইড রাখলে কোনো ধরনের তফাৎ পাবেন না। ওকে, বাট হ্যাঁ, আসল জায়গায় তো তফাৎ পাবেনই। যেমন এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4, আচ্ছা আচ্ছা, 700 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি। আচ্ছা। এরকম পাতলা একটা ফোনের মাঝে 7000 mAh এর ব্যাটারি আছে। সিলিকন কার্বন ব্যাটারি, যার জন্য দেওয়া সম্ভব। কম্পিউটার বলতে পারেন Redmi Turbo 4 Pro কে Okay, স্পেক okay. ওয়াইজ ওইটা আরেকটু দামি ফোন, ওইটাতে আরেকটু প্রিমিয়াম কিছু আছে। বাট যদি ভিতরের জায়গাগুলো বলি তাহলে প্রায় অনেকটাই মিলে যেতে পারে, মিল আচ্ছা, রাখতে আচ্ছা, পারে, বা পারফরমেন্সের কম্পিটিশনে সামনাসামনি আছে। দেখুন ওই যে বললাম, ডিজাইন সেম, ওজনেও সেম, কালারও সেম, দুইটা কালার আমার কাছে আসছে সেম সেম। আই মিন আইকিউ Z10 টার্বোর কথা বলছিলাম, একদম সেম টু সেম মিল রাখছে আর কি। এটার ওজন 206 গ্রামের মতো, 8.1 মিলিমিটার থিকনেস, IP65 এর রেটিং আছে। এই আচ্ছা, রেটিংটা আচ্ছা, নিয়ে আমার এখানে খুবই কমপ্লেইন্ট কম, থাকলো। খুবই কম। আমি মনে করেছিলাম অ্যাটলিস্ট এবারে মানে যেহেতু প্রো ভ্যারিয়েন্ট, এখানে এসে আইপি রেটিংটা একটু বেটার হতে পারে। হ্যাঁ, এখানে 69K দিলেও মানে এখন তো আমরা 69K 69 প্রো এরকম রেটিং পাই, বাট এখানে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এরকম 65 মানে 65, এটা আসলে খুবই কম, যেটা একটা হতাশাজনক ব্যাপার। তো যেটা আসলে একটু হতাশাজনক। তো চলো বিউটি প্লে করি। সেরকম কিছু হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ফোন কোথায় পাবেন? হ্যাঁ, SMS গ্যাজেট, ওকে। এটা অবশ্যই টাচ শপ। টার্বো প্রো বোথ ডিভাইস অ্যাভেলেবল রয়েছে। ওকে, এছাড়া ওকে। চাইনিজ যে কোনো ফোনগুলি তাদের কাছে অ্যাভেলেবল আছে, কিন্তু ডেসক্রিপশনে SMS গ্যাজেট ইনফরমেশন দেওয়া আছে। এখন তো ঢাকার বাইরে বগুড়া থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারবেন। ওকে। আর ঢাকা থেকে নিলে বসুন্ধরা কিংবা যমুনা থেকেও নিতে পারছেন। 12/256 ভ্যারিয়েন্টের রাইট নাও প্রাইস দেখলাম ওদের শপে রয়েছে 39,999 Wow, টাকা। এরকম প্রাইস পয়েন্টে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4 পেয়ে যাচ্ছেন অলরেডি। আচ্ছা, এটার দাম আচ্ছা। আরো কম বেশি ওর থাকেন। ফোনটা ডিসপ্লেটা দেখুন, একদমই সিমেট্রিক্যাল লাগছে, খুবই ইমার্সিভ একটা ভিউ দেয়। চিন বেজেল সুপার ন্যারো, তবে হ্যাঁ লোয়ার চিনটা একটু মোটা আছে। ওকে। মূলত এখানেই একটু ডিফারেন্স লক্ষ্য করবেন, এবং এই কারণেই একটু চিপার লাগবে এটাকে যদি কিনা আপনি কম্পেয়ার করেন Redmi Turbo 4 Proর সাথে। ওকে, রেডমি টার্বো প্রো মানে 4 এর সাথে কি এটা কম্পেয়ার একটা ফোন, ঠিক আছে। যাই হোক, কম্পেয়ার করা যাচ্ছে এরকম একটা ফোন, বাট ওটার ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর, ফ্ল্যাট ডিসপ্লে, দেখতে খুবই সুন্দর। যদিও রেডমি টার্বো প্রো যেটা, এটা হলো তোমার রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা আরও বেশি প্রিমিয়াম লাগে, বাট ওইটা তারপর খারাপ না, ওটা ডিসপ্লে কিন্তু আসলে সুন্দর। তো চলো বিউটি প্লে করি। Redmi Turbo 4 Pro লোয়ার চিনটা আরো একটু ন্যারো, ডিসপ্লেটা অ্যামোলেড দিয়েছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, সেই সাথে Okay. 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে আচ্ছা, আচ্ছা, ডিসপ্লেটা। good sign, good এবং sign. 144 হওয়ার ফলে আপনি যখন কাজবাজ করবেন বা ডিসপ্লের ওভারঅল স্মুথনেস খুবই স্মুথ মনে হবে আর কি। HDR এর সাপোর্ট আছে, সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস আছে, এবং HBM ব্রাইটনেস হলো 2000 নিটস। এই ডিসপ্লেটা আউটডোরে দেখতে কোনো সমস্যা হয়নি, ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন। Okay. যথেষ্ট ভালো ব্রাইটনেস আছে আর কি। এখনকার দিনের ম্যাক্সিমাম ফোনগুলো আসলে আউটডোরে ব্যবহার করা যায় যখন বাজেটটা হয়ে যায় 30K প্লাস প্লাস। ওয়াইড ভাইন L1 এরও সাপোর্ট পেয়েছি ডিভাইসটাতে, সেই সাথে আমি ইউটিউবে HDR কন্টেন্টও প্লে করে দেখছিলাম, এটা কিন্তু একদম ল্যাগ ফ্রি ভাবেই চলছে। ডিসপ্লেটা কালার রিপ্রেজেন্টেশন ভালো, একেবারে একুরেট কালার বলা যাবে না, এটা কালারটা একটু টুইক করে একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট। হ্যাঁ, কালারটা আসলে একটু ভাইব্রেন্ট মনে হচ্ছে, যদিও অ্যাকুরেট বা ন্যাচারাল কালার বলতে পারবো না, বাট কালারটা কিন্তু সুন্দর, খারাপ না, একটু ভাইব্রেন্ট কালার, দেখতে সুন্দর লাগছে। আর চেইন বেজেলটা আসলেই মানে তোমার লোয়ার বেজেল যেটা ওইটা একটু মোটা, বাট লোয়ার বেজেল বাদ দিলে তিন দিকে যে চিনগুলো ওগুলো সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করা হয়েছে, অলমোস্ট দেখা যাচ্ছে। বাট ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না। তো আবার ডিসপ্লে আশা করি সবার পছন্দ হবে। তো চলো বিউটি প্লে করি। করে যা বোধ হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগার কথা। সেই সাথে বলছিলাম চিন বেজেল সিমেট্রিক্যাল টাইপ, যথেষ্ট ন্যারো, ভালো লাগে দেখতে। পাঁচল কাটারটা আছে, ওটা টপ সেন্টারে, খুব একটা বড় না কিন্তু এটাও। প্রোটেকশনের ব্যাপারটা ঠিক ক্লিয়ার না, আমার মনে হয় গ্লাস প্রোটেক্টর ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ। অবশ্যই, অবশ্যই। এই ডিসপ্লেটা আর ওই যে আইকিউ Z10 টার্বো যেটা সেম জিনিস ভাই,
তবে যে জায়গাটায় মূলত পরিবর্তন পারফরমেন্স সেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Zen 4 আমরা দেখছি এখানে, Okay. যা আমরা কিন্তু টার্বো 4 প্রোতেও পেয়েছি সেম প্রসেসর। আর এই ফোনটার অপারেটিং সিস্টেমে অরিজিন ওএস দিয়ে রান করছে, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস, অন্যদিকে অ্যান্ড্রয়েড 15 রয়েছে। আচ্ছা, এই যে ডিভাইসটা, এটার নাম তো IQ Z10 টার্বো প্রো, বাট ইন্ডিয়ার জন্য কিন্তু এটার নাম হলো IQ নিউ 10। ইন্ডিয়াতে আচ্ছা। এমনই নাম। পাওয়া যায় দুইটা র্যাম ভ্যারিয়েন্টে, 16 এবং 12 GB। আমাদের হাতের ইউনিটটা 12 GB র্যাম ভ্যারিয়েন্টের, এবং আমার মনে হয় আমি সাজেশনও দিব এটার 12 GB র্যাম ভ্যারিয়েন্টটা নিলেই চলে আর কি। 256 512 GB রয়েছে, সেই সাথে স্টোরেজ টাইপ হলো কি UFS 4.1। Wow, এই জায়গাটাও impressive. কিন্তু মানে টোটাল পারফরমেন্স সেকশনটাই বেশ দেখুন ভালো। একদম টপ নচ লেভেলে রাখছে, আসলে, ইভেন আসলে। আপনি যদি যে প্রাইস পয়েন্ট আছে সেই প্রাইস পয়েন্টও বিবেচনায় রাখেন। এখন স্ন্যাপড্রাগন 8s Zen 4 এটা কোন জাতের প্রসেসর, কেমন জায়গার প্রসেসর, অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি 8s Zen 4 লেটেস্ট চিপ, এবং এটাকে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে ধরুন স্ন্যাপড্রাগন 8 Zen 3 সাথে কম্পেয়ার করছেন, ওইটার কাছাকাছি আপনি বলতে পারেন। যখন এই ফোনটা দিয়ে রেগুলার কাজবাজ করছেন, সেটা কি হতে পারে, ডে টু ডে টাস্ক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন হয়তো, অথবা ছবি তুলছেন, কিংবা আপনি ক্যাপকাটে একটু ভিডিও এডিট করছেন, অথবা আপনি একটু ছবি টবি এডিট করছেন, আবার মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। সেই জায়গায় আপনার মনে হবে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের যে ডিভাইসগুলো পারফরমেন্স হয়ে থাকে, সে ধরনের রেজাল্ট পাচ্ছেন আসলে এই ডিভাইসটা থেকে, ওইটুকু পারফরমেন্স সে ডেলিভার করতে পারছে। Okay. একে তো এর স্টোরেজ টাইপ ভালো, যথেষ্ট ফাস্টার, রিড এট স্পিড যথেষ্ট ভালো পেয়েছি আমরা। দ্বিতীয়ত র্যামটাও বড় আছে, র্যাম ম্যানেজমেন্টও ভালো, এবং যথেষ্ট শক্তিশালী একটা এসওসি রয়েছে এর মাঝে। দ্যাটস ওয়াই ওভারঅল পারফরমেন্স একেবারে আপনি ফ্ল্যাগশিপ কিলার গ্রেডেরই পাচ্ছেন, বা স্ন্যাপড্রাগন 8 Zen 3-তে যেমন রেজাল্ট পান সেরকম একটা রেজাল্টই আউটপুট দিতে দেখবেন একে। Okay. গেমিংয়েও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তবে ফোনটা তুলনামূলকভাবে বেশি গরম হচ্ছিল রেডমির থেকে। রেডমি টার্বো 4 প্রো দিয়ে আমরা যখন গেমিং করছিলাম, ওটাতে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করা হয়, মোটামুটি বলতে পারেন 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে আমি 39 ডিগ্রির মতো তাপমাত্রা পেয়েছিলাম। সামনের দিকটা একটু বেশি ছিল, তবে এই ফোনটা এসে আর একটু বেশি হিট জেনারেট করছে, এটা 43 ডিগ্রি পর্যন্ত এসেছে। এটা একটু থার্মাল থ্রোটলও করছে। আমার মনে হয়েছে রেডমি টার্বো 4 প্রোর থার্মাল ম্যানেজমেন্টটা আর একটু বেটার এর চাইতে। এর মাঝেও ওরা যথেষ্ট বড় একটা কুলিং সিস্টেম ব্যবহার করছে ঠিকই, তারপরে ম্যানেজমেন্টটা একটু পিছিয়ে পড়বে ওখান থেকে, যা মনে হচ্ছে আর কি। আচ্ছা, তবে আচ্ছা। আমি ফ্রেম রেট খুব একটা ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি। আমরা 60 FPS প্লে করা ট্রাই করছিলাম, এবং সেরকম সেটিংসে দেখলাম এই ডিভাইসটা মোস্ট অফ দ্য টাইমেই দেখা যায় 58-র আশেপাশে থাকে, অ্যাভারেজে আপনি 58 বলতে পারেন আর কি। অন্যদিকে পাবজিও ট্রাই করি, হাইয়েস্ট সেটিংসে এটা কিন্তু স্টেবল রেজাল্ট দিতে পারছে এখানে। বলতে গেলে আমি ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি, আর হিট জেনারেট ততটাও করতে দেখিনি যেমনটা কিনা গেনশন ইম্প্যাক্টে করছিল। আমার মনে হচ্ছে এই প্রসেসরটা একেবারে নতুন, এটা অপটিমাইজ হওয়ার মতো আরও কিছুটা সুযোগ আছে। এই প্রসেসরটা দেখবেন খুবই স্ট্রং একটা প্রসেসর হয়ে দাঁড়াবে, আমার মনে হয় অ্যারাউন্ড 36-38 এর আশেপাশে প্রাইস পয়েন্টে কিছুদিন পরে গিয়ে। আরও কয়েকটা গেম এতে আমরা প্লে করে দেখছিলাম, সবগুলো থেকে আসানোর রেজাল্ট পেয়েছি, বাট হ্যাঁ টুকটাক গরম হচ্ছে ডিভাইসটা। ক্যামেরা রিয়ারে সেম সেট আপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার ওয়াইএস আছে এখানে, আর এই সেন্সরটা হলো LYT 600। আচ্ছা, পরবর্তী আচ্ছা। শুটার 8 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। Okay. দুইটা শুটার দিয়ে রাখছে, দুইটা কাজের শুটার। একটা তো টেলিফোটো লেন্স দেওয়া দরকার ছিল, সেটা কি দেয়নি নাকি? যদিও আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল দাম হিসেবে অনেকটাই মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে, এখানে 12 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিলে আসলে ভালো হতো, বাট টেলিফোটো লেন্স না দিলে তো ভাই একটা হতাশাজনক ব্যাপার, তাই না? তো চলো বিউটি প্লে করি। ফটো দিলে পরে না প্রোতে একটা টেলিফটো দিতেই পারতো Wait. পিক্সেলের। দুইটা শুটার দিয়ে রাখছে, দুইটা কাজের শুটার। টেলিফটো দিলে পরে না প্রোতে একটা টেলিফটো দিতেই পারতো। সেটাই তো। তাহলে আমি গিয়ে বলতে পারতাম IQ Z10 টার্বো থেকে বিশাল বড় একটা জাম দিচ্ছেন। মানে কি এখানে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। যারা জুম করে ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য এটা একটা মানে কি বলে খুবই একটা হতাশাজনক ব্যাপার, বাট কি আর করা। যদিও যে দুইটা সেন্সর দিয়েছে সেটা আসলে কাজের, খারাপ না, বাট টেলিফোটো দিলে আর একটু পুরো সেটআপটা পুরোপুরি গুছানো হতো, যেটা দরকার ছিল। আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডটা আমার কাছে কোনো কমই লাগছে। এখানে যদি 12 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল এরকম একটা দিতে তাহলে ভালো হতো। আর সেলফি ক্যামেরাটা মনে হচ্ছে 16 মেগাপিক্সেল একটু বাজেট হিসেবে খুবই কম লাগছে, যদিও মেগাপিক্সেল কোনো হিসাব না, ছবি কোয়ালিটিটাই আসল, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। ওয়াইজ ক্যামেরা ওয়াইজ, বাট না ক্যামেরা সেম সেটআপই আছে, Okay. এবং ক্যামেরা রেজাল্ট আসলে খুব একটা হামুরি আপনি ওরকম পাবেন না। এই প্রাইস পয়েন্টে এর সাথে বেটার ক্যামেরা ডিল পাওয়া যায়, আমি শুরুতেই বলে দিচ্ছি। এটা টোটালি একটা বলতে পারেন Performance পারফরম্যান্স telephone, হ্যাঁ, okay, নট okay. ফর ক্যামেরা। তাই বলে কি ছবি তোলা একদমই মজা পাওয়া যাবে না? না, ডে লাইট কন্ডিশনে, ভালো লাইটিং কন্ডিশনে, Okay. ওয়েল মেইনটেইন Wow. কন্ডিশনে আপনি কিন্তু ভালো ছবি পাবেন। ছবিগুলো ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আরো একটু ওয়াইডার খুবই হওয়া ভালো, দরকার খারাপ না। ছিল, ওই কারণেই বললাম একটু লাইটিং কন্ডিশন ভালো হলে সুবিধা হয়। Okay. কালারের অ্যাকুরেসি খুব একটা পাচ্ছেন না, এটা ভাইব্রেন্ট করে ছবি দেয় অনেকটাই। হ্যাঁ অবশ্যই ব্রাইবেন্ট কালার ছবি দেখতে খারাপ লাগছে না, খুব মানে কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ কালারফুল মনে হচ্ছে, আসলে ব্রাইবেন্ট কালার এটা মনে হচ্ছে। আর গ্রিন কালার রেড কালারটা বেশি বুস্ট করে মনে হচ্ছে। তো অবশ্যই ছবিগুলো দেখতে ভালো লেগেছে, খারাপ না, যদিও ডিটেলস শার্পনেসের হালকা হালকা ঘাটতি আছে অবশ্যই, বাট আহামরি কোনো সমস্যা হবে না। এই কোয়ালিটি দিয়ে ধরে মেনটেন করে কি তুমি অবশ্যই কাজ চালাতে পারবে আশা করি। তো চলো বিউটি প্লে করি। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ডিটেল ভালো হ্যাঁ। পাওয়া যায়, ওই যে ভালো লাইটিং কন্ডিশনে। সেটাই। লো লাইটে বেশ কিছুটা সফট করে, কিছুটা Okay. গ্রেনের দেখো আমি পেয়েছি।
ডিজিটালি জুম করে ছবিগুলো ব্যবহার করতে গেলে আপনি ডিটেলের অভাব কম পাবেন। অবশ্যই, লো অবশ্যই। লাইটে ওয়াইজ থাকাতে খুব যে স্টেডি করে ধরে রাখতে হয় এমন না, তবে কিছুটা সময় নেয়, সময় দিয়ে একটু ছবি তুলতে পারলে ম্যাক্সিমাম ক্লিকে আউটপুট ভালো বের করা যায়। না, তবে এটারও তোমার লো লাইটের ছবি, ঠিক আছে? যেহেতু ওআইএস আছে, তো অবশ্যই ছবি কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। মানে ওই যে রেডি টু আপলোড ইমেজ যেটা, ওইটার মতনই কাজ চালানোর মতোই আরকি। তো চলো বিউটি প্লে করি। ছবিগুলো আরো বেশি টকটকে লাগে, আই মিন একটু কালার বুস্টেড, একটু বেশি বুস্ট করে এই কন্ট্রাস্ট আরকি, বেশি থাকে। সেটাই। দ্যাটস ইট। এই ফোনটা দিয়ে পোর্ট্রেট আপনারা তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x, ওকে, 1.5x এবং 2x। ওকে। যদিও এগুলো ডিজিটাল জুম করে দিচ্ছে, তো আমরা যদি 2x নিয়ে বলি, ওইখানে দেখতে ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও সুন্দর লাগে, কিন্তু সফটনেস কিছুটা লক্ষ্য করবেন। সেটাই। আর স্ক্রিনটা না, এই যে চাইনিজ ফোনের একটা দোষ আছে, স্ক্রিনটা একটু বেশি ব্রাইট করে দিয়ে একটু ডুলে দেয়, ওই প্রবণতা এখানে আছে। যে বিষয়টা বেশি নোটিস হয় 2x, 1.5x এর ক্ষেত্রে, 1x এর ক্ষেত্রে এই ব্যাপারটা একটু কম লেগেছে আর কি। আলট্রাওয়াইড শুটারটা একদমই অ্যাজ ইউজুয়াল হয়ে যায়, যেটা আমরা 30K-তে হয়তো হলে আমি মেনে নিতাম, কিন্তু যেহেতু এটার দাম 39,000 টাকা, ওই জায়গায় কমতি মনে হবে আর কি আপনাদের সেটাই, কাছে। সেটাই। এটার ডিটেল যেমন কম, সেই সাথে কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়, আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ততটা ভালো না কিন্তু এটার। সেটাই। মানে এখানে তোমার ডিটেইলসের সেই লেভেলের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটা আসলেই সমস্যা। এখানে যদি 8 মেগাপিক্সেল না দিয়ে আরেকটু বড় করে দিত, তাহলে আসলেই ভালো হতো। বাট তারপরেও মোটামুটি ঠিক আছে। ভাইব্রেন্ট কালার ছবিতে মানে অলমোস্ট তোমার মেইন সেন্সর যেরকম ছবি কোয়ালিটি প্রোভাইড করে, সেটার মতনই, সেটার মতন কি কালার দেওয়ার চেষ্টা করে, বাট এখানে অনেক ডিটেইলসের বা শার্পনেসের ঘাটতি আছে অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। এটা দিয়ে লো লাইটেও ভালো ছবি পাবেন না, প্রপার লাইটিং কন্ডিশনে নিতে পারলে কিছু আউটপুট ভালো বের করতে পারবেন। ওকে, ওকে। ভিডিও রেকর্ড করা যায় 4K 60 fps এ। হ্যাঁ, আচ্ছা। আপনি 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। কিছুটা ইএস জিটারিং আমি লক্ষ্য করছিলাম এখানে, অবশ্যই আর তো। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয়, তবে ভিডিও বেশ কালারফুল, শার্প ভিডিও পাওয়া যায় এর থেকে। না, ভিডিওটা আসলে শার্পনেসের কোনো ঘাটতি নেই, ঠিক আছে? আর ভিডিও কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। এখানে তোমরা কি বলে, যেহেতু ওআইএস আছে তো আসলেই ভালো, বাট হালকা হালকা জিটারিং আমিও লক্ষ্য করেছি অবশ্যই ভিডিও শুরুতে যেটা দেখলাম। তো জিটারিংটা আশা করি সমস্যা হবে না, আই থিঙ্ক। তো আমার মতো যারা স্টেবল ভিডিও শুট করতে পারে তাদের তো কোনো সমস্যা হবে না আশা করি। তো চলো বিউটি প্লে করি। ভালো লাগতে পারে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু রেডি টাইপের ছবি দেয়, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ মূলত, দেখতে ওকে। সুন্দর লাগে আর কি। ভালো লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই পাবেন, বাট হেভি হাইলাইট এরিয়া আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসলে ও হিমশিম খায়, কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ততটাও ভালো নয়। ওকে। ক্যামেরাটা আসলে কমতেই মনে হবে আপনাদের এই প্রাইস পয়েন্টে, এর চাইতে ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়, যেমন অবশ্যই। Honor 200 আপনি ক্যামেরার জন্য চয়েস করতে পারেন। তারপরে নাথিং ফোন 3A, ওই ফোনটাকেও দেখতে পারেন, ওগুলো ক্যামেরার জন্য আরেকটু বেটার ডিল হবে। ওকে, ওকে। স্টেরিও স্পিকার আছে, খুবই Wow. ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, যেখানে ম্যাক্সিমাম ডিভাইসে দেখা যায় বটম ফায়ারিংটা একটু বেশি লাউড। এইটার ক্ষেত্রে বোথ সাইডে সেমি স্পিকার ব্যবহার করেছে ওরা, যে কারণে আপনি লাউডনেসটা একই রকম পাচ্ছেন দুই সাইড থেকে, এবং মানে সাউন্ডটা বেশ ব্যালেন্সড আপনার কাছে মনে হবে, ভালো ওকে। লাগবে সাউন্ড কোয়ালিটি। মানে স্টেরিও স্পিকার পাচ্ছি, এটা আসলে একটা গুড সেন বলা যায়, স্যাম ভাই বললো অবশ্যই। আর এখানে আমরা দুইটাই কি একটা ব্যালেন্স, মানে কি সাউন্ড কোয়ালিটি পাবো, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ। আমরা কি সবসময় দেখি কি জানেন, স্টেরিও স্পিকার ক্ষেত্রে যে বটম যে স্পিকার, ওটার পাওয়ারটা বেশি হয়, আর আপার স্পিকারটা কি পাওয়ারটা খুব কম হয়। বাট এটা আমরা ব্যালেন্স পাবো, মানে বটমে তুমি যেরকম মানে সাউন্ড শুনতে পাবে, বটমে যেরকম পাবে, আপারও কি সেম টু সেম সাউন্ড শুনতে পাবে, যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো এটা আসলে একটা গুড সেন। তো চলো বিউটি প্লে করি। আর এটার ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, কথা ওকে, বলার ওকে। জন্য। ভালো লাগতে পারে ব্যাটারিটাও, কারণ আচ্ছা। বড় ব্যাটারি আছে, 7000 mAh এর ব্যাটারি। Wow, তবে impressive. Redmi Turbo 4 Pro ব্যাটারি বোধহয় আরো বেশি, 550 mAh হ্যাঁ, বেশি আছে। অবশ্যই। ওইখানে এটা একটু পিছিয়ে পড়ে। মানে অবশ্যই রেডমি টার্বো প্রো থেকে এটা অনেকটাই পিছিয়ে আছে। মানে রেডমি টার্বো প্রো যেটা ওটা 7550, আমরা এখানে 7000 mAh ব্যাটারি, যেটা এটা কিন্তু বাজেট হিসেবে ঠিক আছে। ব্যাটারিটা 7000 mAh, এটা অনেক বড় ব্যাটারি, যেটা আসলে একটা গুড সেন। তো ব্যাটারি চার্জারটা মানে কিরকম হবে সেটা দেখার। তো চলো বিউটি প্লে করি। বাট একটা জায়গায় আবার উনি এগিয়ে থাকবে, এবং আমি সেটাকেই বেশি প্রেফার করব। হ্যাঁ। এটার চার্জারটা রয়েছে 120 ওয়াটের, Wow. যেখানে রেডমিটা বোধহয় 90 ওয়াট ছিল। হ্যাঁ, সেটাই। মানে আমরা রেডমিতে চার্জারটা ছোট পাচ্ছি, ব্যাটারিটা বড় পাচ্ছি, টার্বো প্রো যেটা। আর এখানে আইকিউতে যেটা আইকিউ Z10 টার্বো প্রো, যেটা এটার মধ্যে আবার ব্যাটারিটা কম পাচ্ছি অনেক, বাট চার্জারটা বিশাল বড় পাচ্ছি, মানে 120 ওয়াটের। তো যেটা আসলে একটা গুড সেন। হ্যাঁ, তো ভালোই, খারাপ না। চলো বিউটি প্লে করি। 120 ওয়াটের চার্জার আর এদিকে 7000 mAh, এই কম্বোটা কিন্তু একদম Best, পারফেক্ট। আসলেই। এবং এই ফোন অনায়াসে 1.5 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে, সে ওকে, আপনি ওকে। হেভি হয়ে থাকলেও। গেমার টেমারদের হিসাব আলাদা, যারা হেভি গেমিং করবেন, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে আপনার এই ফোন, সমস্যা নাই। আচ্ছা, চার্জিং আচ্ছা। বসিয়ে আপনি চাইলে এটা দিয়ে গেম প্লে করতে পারবেন। ওকে, ওকে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা নিচ দিকে রাখতে পারে, আচ্ছা, আন্ডার আচ্ছা। ডিসপ্লে, ইউজ টু হয়ে গেলে মনে হয় প্যারা হবে না। এটা ফাস্ট অ্যাকুরেট, আচ্ছা, আলট্রাসনিক না। হ্যাপটিক ফিডব্যাকটা ভালো আছে, প্রাইস পয়েন্ট অনুযায়ী বলা যেতে পারে। এই Okay. ছিল আইকিউ Z10 টার্বো প্রো। Z10 টার্বো প্রো অ্যাকচুয়াল প্রো হতে পারতো যদি ক্যামেরাতে একটা টেলিফটো দিয়ে দিত, অথবা অবশ্যই। এখানে একটু ইমপ্রুভমেন্ট আনতো। তখন আমি বলতাম Z10 টার্বো থেকে বড় একটা জাম্প করছে এখানে, বাট সেই জিনিসটা আমরা একটু কমতি পেয়েছি। তবে প্রাইস অনুযায়ী পারফরমেন্স সেকশন ভালো দিচ্ছে, হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে একদম ওই যে রেডমি টার্বো Turbo প্রো 4 Pro, আচ্ছা, আচ্ছা। তো এই জায়গাটাও খারাপ বলা যাচ্ছে না, যেখানে ওটার দাম আরো কিছুটা বেশি, রাইট? অলরেডি এটা যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গায় কিন্তু পারফরমেন্সের জন্য যথেষ্ট শক্তিশালী একটা ডিল, মানে গেমিং বা রেগুলার পারফরমেন্স
প্রসেসর ওয়াইজ। তবে অবশ্যই। এটার দাম আমার মনে হয় আরও কিছুটা কমলে তো মনে করেন এটা বেশ শক্তিশালী একটা জায়গায় থাকবে ডেফিনেটলি। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইসটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, আমরা এখানে দেখে নিলাম আইকিউ Z10 টার্বো প্রো, এটার ফুল রিভিউ দেখে নিলাম। তো এটা অবশ্যই একটা বাজেট হিসেবে আসলে একটা কি বলে মানে একটা পাওয়ারফুল ফোন বা পাওয়ারফুল এসএসসি যেটাই বলো না কেন, এটা আসলে একটা পাওয়ারফুল ফোন। তো ডিজাইনটা ওই আইকিউ Z10 টার্বো যেটা ওইটার মতনই সেম টু সেম ডিজাইনে কোনো চেঞ্জ নাই। তো ডিজাইনটা আসলে চেঞ্জ করলে ডিজাইনটা যেরকম দিয়েছে এটাও সুন্দর, খারাপ না, বা ডিজাইনটা ওভারঅল খারাপ না, ভালোই। আর ডিসপ্লেটা যেরকম দিয়েছে এটাও দেখলাম একটা খুব ভালো একটা ডিসপ্লে, যেটা খুবই কালারফুল, ব্রাইবেন কালার প্রোভাইড করে অবশ্যই। আর চিন বেজেলটা একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যদিও লোয়ার চিনটা একটু মোটা, বাট ওটা কোনো সমস্যা হবে না আশা করি। তো ওভারঅল ডিসপ্লেটা খুবই ভালো, আর ডিজাইন কোয়ালিটি খুবই ভালো, খারাপ না। আর ব্যাটারি আমরা পাচ্ছি এখানে খুবই বড়সড় একটা ব্যাটারি, তোমার কি বলে মানে 7000 mAh আমরা বিশাল একটা বড় ব্যাটারি পাচ্ছি, যদিও রেডমি টার্বো 4 প্রো থেকে একটু পিছিয়ে আছে অবশ্যই, বাট ব্যাটারিটা আসলে মানে মোটামুটি একটা মানে কি ব্যালেন্স ব্যাটারি পাচ্ছে, হ্যাঁ। আর চার্জারটা পাচ্ছে 120 ওয়াটের, যেটা কিন্তু আসলে ঘুরছে না। আর চার্জারের দিক থেকে কিন্তু অবশ্যই আবার এটা এগিয়ে আছে অবশ্যই। তো তুমি অবশ্যই এটা বড়সড় মানে ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন থাকার কোনো সমস্যা নেই আই থিঙ্ক। মানে তুমি হেভি ইউজ করলো 1 থেকে 2 দিনের মতো ব্যাকআপ, 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে। আর লাইট ইউজ করলে বা মোটামুটি ইউজ করলে যেটা করো না কেন, তাহলে কি 2 দিনের মতো অলমোস্ট ব্যাকআপ পাবে, যেটা কিন্তু একটা মানে এক কথা ইমপ্রেসিভ, হ্যাঁ। তো ব্যাটারি নিয়ে আশা করি কোনো তোমার সমস্যা হবে না। এরপর যদি আসে আইপি রেটিং, তো আইপি রেটিং আসলে একটু কমপ্লেন আছে এখানে। IP65 একটা বাজেট ফোনের মধ্যে মানে একটা মিড রেঞ্জের কিং, এটা কিন্তু আসলে মিড রেঞ্জের কিং বলা যেতে পারে, বাট এই কিং ফোনের মধ্যে কি আমরা পাচ্ছি IP65, যেটা কিন্তু আসলে হতাশাজনক। এর থেকে কম বাজেটের ফোনে আমরা IP69 বা 68 পেয়ে থাকি, সেখানে আবার 69 কি 9K প্রো এরকম পাই, হ্যাঁ। আর এটা একটা বাজেট 40,000 টাকার ফোনের মধ্যে যদি আমরা 65 পাই, যেটা একটা আসলে হতাশাজনক। এখানে 68 বা 69 দিলে আসলে ভালো হতো, বাট তারা সেটা করেনি, হ্যাঁ, যেটা একটা আসলে হতাশাজনক। আবার এদিকে কি রেডমি টার্বো 4 প্রো থেকে কি পিছিয়ে আছে, রেডমি টার্বো 4 প্রো যেটা ওটা আবার 68 পাচ্ছি, বাট এখানে 65, যেটা আসলে একটু পিছিয়ে আছে, যেটা আসলেই হতাশাজনক। এরপর যদি আসে তোমার এসওসিতে, তো বা পারফরমেন্স বা চিপসেট, তাহলে আমার স্ন্যাপড্রাগন 8 Gen 4 পাচ্ছে, যেটা একটা পাওয়ারফুল এসওসি, যেটা দিয়ে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং মানে ডে টু টাস্ক সব মানে রেগুলার যেসব কাজ করো সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর গেমিংও বেশ ভালো করতে পারবে, কোনো সমস্যা হবে না, যদিও একটু হালকা হিট জেনারেট করে, বাট ওভারঅল কাজ চালানোর মতো, তো যেটা আসলে ইমপ্রেসিভ ব্যাপার। মানে সব কিছু গেমিং থেকে শুরু করে সবই করতে পারবে, কোনো সমস্যা হয় না, কারণ এটা একটি অবশ্যই পাওয়ারফুল এসওসি বা পাওয়ারফুল চিপসেট বলা যেতে পারে। তো ওই হিসেবে কি তুমি সব কাজ করতে পারবে, অনায়াসে গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না, তো যেটা আসলে একটা গুড সাইড। বাট এটা যেহেতু একটা পাওয়ারফুল ফোন বা পাওয়ারফুল এসএসডি দিয়ে এসেছে, তাই এটা কি ক্যামেরাতে একটু কস্ট কাট করবে, এটাই স্বাভাবিক। তো ক্যামেরা আমরা পাচ্ছি পিছনে দুইটা সেট আপ, তো 50 মেগাপিক্সেল মেন সেন্সর আর 8 মেগাপিক্সেলের কি তোমার একটা আলট্রা ওয়াইড, যেটা বাজেট হিসেবে খুবই কম, মেগাপিক্সেল হিসেবে খুবই কম, প্লাস ছবির কোয়ালিটি একটু ডিসেন্ট বলা যেতেই পারে, মানে বেশি একটা ভালো বলতে পারবো, বেশি একটা খারাপ বলতে পারবো না। তো 50 মেগাপিক্সেল সেন্সর যেটা, ওটার মধ্যে আবার ওআইএস আছে, তো ওটা ছবির কোয়ালিটি দেখলাম বেশ ব্রাইবেন করে, ছবির কোয়ালিটি একটু বেশি মানে কালারগুলোকে একটু বেশি বুস্ট করে, যেটা দেখতে খারাপ লাগে না, অলমোস্ট রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে। বাট ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না, ডিটেলস শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই। বাট আলট্রা ওয়াইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আবার ছবির কোয়ালিটি বেশ বাজে বলতে কি ওটা ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে দেওয়ার চেষ্টা, অলমোস্ট মেন সেন্সরের মধ্যে দেওয়ার চেষ্টা করে, বাট সমস্যা হলো কি ওটা ডিটেলস শার্পনেস অনেক ঘাটতি, তুমি যদি জুম করো তাহলে দেখবা ডিটেলস লস, মানে অনেকটাই ডিটেলস লস হবে, যেটা একটা সমস্যা, হ্যাঁ। তো ওভারঅল মানে রেডি টু আপলোড ইমেজ কাজ চালানোর মতো এই আর কি। আর সামনে পাচ্ছি আমার সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, যেটা বাজেট হিসেবে মেগাপিক্সেল অনেকটা কম, বাট ছবি কোয়ালিটি ওভারঅল ভালোই, খারাপ না। হিউম্যান পেজটা একটু পোস্ট করে, যেটা দেখতে খারাপ লাগে না, রেডি টু আপলোড ইমেজ বলাই যেতে পারে, সুন্দর লাগে, খারাপ না। আর আমরা 4K 60 FPS ভিডিও মানে শ্যুট করতে পারবো, যেটা কিন্তু আসলে একটা অসাধারণ ব্যাপার। আর ভিডিও কোয়ালিটি দেখলাম খুবই ভালো, শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই, ডিটেলসের ঘাটতি নেই, যদিও হালকা পাতা একটু জিটারিং লক্ষ্য করা যায়। বাট যারা আমার মতো তোমার কি স্টেবল ভিডিও শ্যুট করতে পছন্দ করে বা স্টেবল ভিডিও শ্যুট করো, তাদের জন্য কোনো সমস্যা হবে না। আর যারা ব্লগিং করে হালকা পাতা জিটারিং একটু লক্ষ্য করবে, বাট ওটা আহামরি কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। বাট ওভারঅল কাজ চালানোর মতো। তো এটা যেহেতু একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন, তো ওই হিসেবে এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন বা পাওয়ারফুল, যারা গেমিং করতে যাচ্ছ বা গেমিং ফোন নিতে যাচ্ছ, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। বাট যাদের ক্যামেরা নিয়ে একটু প্যারা আছে, অবশ্যই তারা এই ফোনটা কি একটু অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন নয়, এটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। বাট মোটামুটি যদি ক্যামেরা দিয়ে কাজ চালাতে পারো, আর গেমিং তোমার আসল কাজ হয় বা মোটামুটি কি রেগুলার কাজ থেকে শুরু করে মানে ভারী কাজ করতে চাও, তাহলে অবশ্যই ফোনটা তুমি দেখতে পারো, হ্যাঁ। তো মোটামুটি ফোনটা আসলেই ভালো, খারাপ না। বর্তমানে প্রাইস এটা কিরকম হবে সেটা জানি না, যদিও রেডমি টার্বো 4 প্রো এটার প্রাইস হলো 33,000 টাকা বা 31,000 টাকা এরকম মধ্যে পাওয়া যাচ্ছে, বাট এটার প্রাইসটা কিরকম বর্তমানে আমি জানি না। বাট এটার আগের প্রাইস ছিল 40,000 টাকা। তো অবশ্যই এটার প্রাইসটা অবশ্যই কমেছে, তোমরা চাইলে অবশ্যই গুগল থেকে একটু সার্চ করে নিও। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।